সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আয়ন টিভির সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল টক উইথ আনোয়ার খানে। দর্শক, এই অনুষ্ঠানটি প্রতি শুক্রবার সন্ধ্যা 8টায় অনুষ্ঠিত হয়ে থাকে। অনুষ্ঠানটি আপনারা স্কাই চ্যানেল 782 এর পাশাপাশি আয়ন টিভির যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে সরাসরি দেখে থাকতে পারেন। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আইন বিষয়ক অনুষ্ঠান। বিভিন্ন সমসাময়িক আইনি ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। সেগুলো ইমিগ্রেশন হতে পারে, ফ্যামিলি হতে পারে, প্রপার্টি হতে পারে। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি সেই বিষয়গুলোর উপরে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আমাদেরকে যে কোনো টাইপের প্রশ্ন রাখতে পারেন। আমাদের যিনি অতিথি রয়েছেন তিনি সর্বদাই চেষ্টা করেন আপনাদের প্রশ্নের উত্তর দেবার জন্য, আপনাদেরকে গাইডলাইন দেবার জন্য, আপনাদেরকে সাজেশন দেবার জন্য। দর্শক, যেহেতু আমরা শুধুমাত্র কলের উপর বেস করে প্রশ্নগুলোর উত্তর দেবার চেষ্টা করে থাকি, সেক্ষেত্রে ডকুমেন্টস দেখার কোনো সুযোগ থাকে না। তখন আসলে ডিটেলস অ্যাডভাইস করা অথবা স্বল্প পরিসরে ডিটেলে বলা সম্ভব হয় না। যদি আপনাদের কোনো প্রশ্নের উত্তর ডিটেলস বলা সম্ভব না হয় অথবা আরও বেশি জানার দরকার হয়, অবশ্যই আপনারা কোনো সলিসিটর অথবা ব্যারিস্টারের কাছ থেকে সেটি নিয়ে থাকবেন। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আজকে একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা করতে চাই। সবসময় আমরা আইনি বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, আজকেও সেটি থাকবে। তবে যেহেতু আমরা জানি যে একটি গভর্নমেন্ট নতুন ফর্ম করেছে, গত 4 তারিখে এখানে ইলেকশন হয়েছে এবং দীর্ঘ 14 বছর পর লেবার গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় আসার আগে তাদের যে ম্যানিফেস্টো ছিল সেখানে তারা ইমিগ্রেশন নিয়ে অনেক কথা বলেছে। কারণ আমরা দেখেছি গত 2-3 বছরে ইমিগ্রেশন নিয়ে ভীষণ আলোচনা হয়েছে, বিভিন্ন ধরনের আইন পাশ করা হয়েছে, বিভিন্ন পলিসি নিয়েছে আগের গভর্নমেন্ট, টরি গভর্নমেন্ট। সো সেগুলো মাথায় রেখে লেবার গভর্নমেন্ট তাদের ম্যানিফেস্টো দিয়েছে এবং সেই ম্যানিফেস্টোতে অনেকগুলো ইস্যু ছিল, যার মধ্যে ইমিগ্রেশন অনেক বেশি আলোচিত বিষয় ছিল। এবং স্পেশালি আমি যদি বলি যে রুয়ান্ডা ইস্যু নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল, যে রুয়ান্ডা ইস্যুটা আসলে কী করবে। লেবার গভর্নমেন্ট আসার আগেই বলেছিল যে রুয়ান্ডা ইস্যু তারা বাতিল করবে এবং আসার একদিন পরেই সেটি, ক্ষমতা নেয়ার একদিন পরেই সেটি কার্যকর করেছে। এছাড়াও আরও অনেকগুলো ইমিগ্রেশনের বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই আলোচনা করবার জন্য আজকে প্রতিদিনের মতোই যিনি আমাদের সাথে উপস্থিত আছেন তিনি জনাব আনোয়ার খান, তিনি প্রিন্সিপাল সলিসিটর, ব্রিড সলিসিটরসের। আমি সরাসরি আমাদের অতিথির কাছে চলে যেতে চাই এবং তাকে স্বাগত জানাতে চাই। আনোয়ার ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ। তো ভালো আছি, তুমি কেমন আছো? জি, আমিও ভালো আছি। আনোয়ার ভাই, আপনি অবশ্যই জানেন আমরা আজকে কী নিয়ে আলোচনা করতে চাই, এবং যেহেতু নতুন সরকার এসেছে, কিছুটা নতুন মনে হচ্ছে আমাদের কাছে সব কিছুই, স্পেশালি ইমিগ্রেশনের বিষয়টা। সো লেবার গভর্নমেন্ট ইমিগ্রেশনের যে নীতিগুলো নিয়েছে অথবা তাদের ম্যানিফেস্টোতে যে বিষয়গুলো উল্লেখ করেছে এবং আসার পরে আমরা দেখেছি কিছু জিনিস কার্যকর করেছে, স্পেশালি রুয়ান্ডা, এবং আরেকটা জিনিস করেছে, বর্ডার সিকিউরিটি কমান্ড নামে একটি ফোর্স গঠন করার ঘোষণা দিয়েছে। তো আপনার ওভারঅল মন্তব্য কি লেবার গভর্নমেন্ট ইমিগ্রেশন নীতিতে? ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকবার কথা বলেছি আগে, যখন রুয়ান্ডা পলিসি নিয়ে আলোচনা করছিলাম। ইট ইজ ট্রু যে স্টারমা আসার আগে বলেছিলেন যে রুয়ান্ডা পলিসি বাতিল করে দেবেন উনি। রুয়ান্ডা পলিসিতে কী ছিল না এগুলো আমরা আগে আলোচনা করেছি। একটা বিষয় মনে রাখা দরকার, ইমিগ্রেশনের ব্যাপারে যখন এই দেশের গভর্নমেন্ট কোনো চেঞ্জ হয় তখন অটোমেটিক্যালি কিছু চেঞ্জ ইমিগ্রেশনে আসে, এটা সবসময় আসে। এক একজন সরকার আসে, এক এক রকমের পরিকল্পনা করে, মনে যার যার চিন্তা। এক একজন মহাপণ্ডিত লোক আসেন, আয়সা তারা মনে করেন যে আমাদের চিন্তা যেটা সেটাই সবচেয়ে ভালো হবে, বাস ওভাবেই কাজ করে যান। সবচেয়ে বড় সমস্যাটা হলো এই দেশে ইললিগাল ওয়ার্কফোর্স বা নৌকা দিয়ে আসা, লরি দিয়ে আসা, বিমানে আর কয়টা লোক আসে, এইভাবে ভিজিটার হয়ে আসা কয়টা লোক এখানে থাকে। এই ঠেকানো হলো ভীষণ। আপনারা মনে হয় আগে একবার দেখছিলেন যে এই কথাগুলা স্টারমার তার প্রথম বক্তৃতায় এখানে না বিতর্কের সময় বলেছিলেন। ওখানে বাংলাদেশে একটা ইস্যু আসছিল, সবাই বলছিল যে বাংলাদেশকে কেন উল্লেখ করা হয়েছিল। তো ওখানে সে এটা ক্লিয়ার করার চেষ্টা করছিল
যে আমাদেরকে রুয়ান্ডা কেন পাঠায়া আমাদের এখানে ইলিগেল ইমিগ্রেন্ট ঠেকাইতে হবে, আমাদেরকে ঠেকাইতে হবে আমাদের বর্ডারে। এই দেশটাও ইউকে ইজ সারাউন্ডেড বাই লটস অফ রিভার্স অ্যান্ড সিজ। এখন এই দেশে আসতে হইলে আইদার নদী পথে অথবা লরি টরি হাবিজাবি যেগুলো সেই সময় আসে। এই জিনিসগুলা হলো ঠেকানোর একটা বিষয় হলো, এটা নিয়ে আমরা দীর্ঘদিন গত বহু বৎসরের এই প্রবলেম। ক্যালেতে গেলে ফ্রান্স গভর্নমেন্ট বলে চলে যাও ইংল্যান্ডে, ইংল্যান্ডে আসলে বলে তোমরা আইসো না, যাও গা ওইখানে। এই যে দুই গভর্নমেন্টের মারামারি, ফ্রান্স গভর্নমেন্ট তার ওখানে লোক রাখবে না, সে পাঠায় দিবে এদিকে। তাহলে এ দিয়ে কেন পাঠাও? এরকম সেম ঘটনা আপনি ইটালিতে যখন লোক ঢুকে কীভাবে ঢুকে। তো এইসব জিনিসগুলা প্রায় অলমোস্ট সব কান্ট্রিতে এগুলা এখন একটা বিরাট বড় হেডেক দেশের জন্য। আমরা দেখেছি যে এই সপ্তাহে নৌকাডুবিতে 4 জন লোক নিহত হয়েছে ফ্রান্স থেকে আসার সময়। 67 জন ছিল ওই নৌকার মধ্যে এবং নৌকাটা ডুবে গিয়েছে এবং সেখানে 4 জন নিহত হয়েছে। তো এটা তো হরহামেশাই ঘটছে এবং যেই গত গভর্নমেন্ট যেটা করেছিল যে এই স্মল বোট ঠেকানোর জন্য তারা স্টপ বোট এটা এই নামে ঋষি সুনাক প্রচার চালিয়েছিল। সো স্টারমারও বলেছে যে বর্ডার কন্ট্রোল করবে এবং তারা অলরেডি বর্ডার সিকিউরিটি কমান্ড নামে একটি ফোর্স গঠন করেছে। তো আপনার কি মনে হয় যে আসলে এটা সম্ভব? আর যদি সম্ভব হয় সেখানে কিভাবে সম্ভব হবে এবং যদি না পারে তাহলে গভর্নমেন্টের ফেইলিউর অথবা লিগ্যাল অ্যাসপেক্ট থেকে আমরা কিভাবে এটাকে দেখতে পারি? সমস্যাটা হলো এটা যে অসম্ভব তা কিন্তু না। বিষয়টা হলো একটা এইসব দেশে, এটা যে অন্য কোনো দেশ হইতো যেখানে হিউম্যান রাইটসের কোনো ইস্যু নাই, সেই সব দেশে এগুলো ট্যাকল করা খুব ডিফিকাল্ট না। তো যেসব দেশে হিউম্যান রাইটস ইজ এ বিগ ফ্যাক্টর, একটা লোক কেলের থেকে শিপ দিয়ে চলে আসলো বা ফ্রান্সের যে কোনো জায়গা থেকে চলে আসলো, তাকে নদীর মধ্যে ডুবাই দিলে সে আসতে পারে? ডুবাই দেওয়া সহজ। এখন এইটা যখন পত্রিকা আসবে যে এই দেশের গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট এরকম 10টা নৌকা ডুবাই দিছে, ওইখানে 600-700 লোক মারা গেছে, সারা পৃথিবীতে একটা বিরাট বড় তোলপাড় হয়ে যাবে। দ্যাট উইল বি দ্য ইস্যু। ইট ইজ পসিবল টু স্টপ। এখন এখানে আসার পরে এই ধরনের বিষয় নিয়ে ইটালি ঠেকাইতে পারে নাই। ইটালিতে তো লাখ লাখ লোক ঢুকতেছে, হাজার হাজার লোক ঢুকতেছে, ইটালি ঠেকাইতে পারতেছে না। বিকজ ইটালিতে আবার অন্য একটা ওদের একটা খ্রিশ্চান মাইথোলজি আছে, যেখানে কোনো লোক ওই দেশে ঢুকলে তাকে বের করে দেওয়া যাবে না। এটা খ্রিশ্চান মাইথোলজি, ওইটা ওখানকার পপ ওইভাবে বলা আছে। এই দেশে ওই ধরনের মাইথোলজিতে না থাকলেও হিউম্যান রাইটস স্ট্যান্ড করবে এখানে সিরিয়াসলি। একটা লোককে কেউ গুলি করে মেরে ফেললো, নদীতে ডুবাই মারলো। এখন এই দেশে ঢুকার পরে তাদেরকে গুলি করে মেরে ফেললো, এগুলো কোনো হিউম্যান রাইটসের মধ্যে পড়ে না। সারা পৃথিবীতে এই ধরনের রিফিউজির প্রচলন আছে সারা পৃথিবীতে, শুধু ইউকেতে না। এই ধরনের লোক সব জায়গায় যায়। ইভেন অস্ট্রেলিয়ার মতো দেশ, ইভেন নিউজিল্যান্ডের মতো দেশ, দে আর অলসো সাফারিং উইথ দ্য সেম থিং। আমরা যদি আমাদের দেশে তো অনেক লোক রেখেছে, সো সেটাও তো একটা এক্সাম্পল হতে পারে। এক বাংলাদেশেই 15 লাখ মনে হয় ঢুকে গেছে রোহিঙ্গা এই নৌকা দিয়ে। জি, বাংলাদেশ গভর্নমেন্টকে ঠেকাইতে পারলো? এটা আসলে সম্ভব না, ঠেকানো আসলে বাস্তবে সম্ভব না। এটা সম্ভব হইতো যদি হিউম্যান রাইটসের, মানে যেসব দেশে হিউম্যান রাইটস সম্পর্কে চিন্তা করে না তাদের জন্য এটা পসিবল না। এই গভর্নমেন্ট যে এখন যে নতুন সিকিউরিটি ফোর্সটা তৈরি করতে যাচ্ছে, আগেও তো তাদের বর্ডার ফোর্স রয়েছে, তারা তো উপকূলে কাজ করছে, আলাদা ফোর্সও সেখানে আছে, কিন্তু তারপর এখন নতুন করে যেটা করছে সেটা দিয়ে কি কিছু করতে পারবে কি না? এইটা নিয়ে লেখা দেখেছি আমি পত্রিকা, এটার এখনও পুরা উদ্দেশ্য কি হবে সেটা দেখি না। তবে একটা কথা বলে রাখি, এদেরকে দেওয়া হচ্ছে
ডিপ সিতে টহল দেয়া। আচ্ছা, ডিপ সিতে টহল দিয়ে এরকম লোকগুলো ধরলো, ধরার পরে কই নেবে? ধরে তো নিয়ে আসতে হবে, ব্যাক তো করাতে পারবে না। এদেরকে কি ফ্রান্সে ব্যাক করাইতে পারবে? অবশ্যই না। ফ্রান্স গভর্নমেন্টের জীবনে রাজি হবে না। ফ্রান্স গভর্নমেন্ট রাজি হবে না বলে এই কাজগুলো হচ্ছে। এটা তো ইচ্ছা করলে ফ্রান্স গভর্নমেন্ট ওখানে আটকাই দিতে পারত। ফ্রান্স গভর্নমেন্ট সেটা চায় না, তাহলে তার দেশে লোকজনের সংখ্যা বেড়ে অসুবিধা যাবে। হবে। সমস্যাটা তো হইল ফ্রান্সকে নিয়ে। ফ্রান্স গভর্নমেন্ট যদি স্ট্রং থাকে, এখানে তো একটা লোকও ঢুকতে পারবে না। বিষয় লোক আছে। এখন কথা হইল, যে পর্যায়ে এই ধরনের ব্যবস্থা করা হোক, যখন কোনো হিউম্যান রাইটস এলিমেন্ট ওখানে যুক্ত হবে, যত রকমের বর্ডার সিকিউরিটি ফোর্সে আবিষ্কার করা হোক, লাভটা কি? লাভটা হইল তাদেরকে ধরা যাবে, ধরতে তো পারবেই। যত ফোর্স বাড়বে ততই ধরবে। তারা রাত্রে অন্ধকারে ঢুকে পথে, এরকম ইটালি তো 50-60 জন ঢুকে 2-4 জন 5 জন মারা যায়, বাকিরা এসে পৌঁছে ইটালি। ওরা যায়নি, আসে যে 2-4 জন মারা যাবে, 5 জন মারা যাবে। এখন নতুন বর্ডার ফোর্সের কার্যক্রম সম্পর্কে শুরু না করা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তবে পত্রিকার বা বিভিন্ন জায়গায় যে ফোরকাস্ট তারা দিচ্ছে, সেটা হলো হয়তো বা ডিপ সিতে যাওয়ার পারমিশন দেয়া থাকবে তাদেরকে। এখন ডিপ সিতে গেলে সেটাও একটা বিষয়, যে ডিপ সিতে গিয়ে করবে এটা কি? এই লোকগুলো ধরে করবে কি? লোক ধরা তো কোনো সমস্যা না, লোক তো এখানেও ধরা যাবে। লোক ধরা তো সমস্যা না, করবে কি? তো এখন এইসব জিনিসগুলো ফাইনাল হওয়ার আগে, আমি গত রুয়ান্ডা পলিসি যখন আলোচনা করি তখন একটা কথা বলছিলাম, যে এই বর্ডার দিয়ে ঢুকার মতো 1 লাখের মতো না, যেই রুয়ান্ডার কথা বলছিল, রুয়ান্ডার কথা প্রকাশ হওয়ার সাথে সাথে তখন বৎসরের মনে 1.5 লাখ না 2 লাখ লোক আসা বন্ধ হয়ে গেছিল। এটা আমি তখন আমার একজ্যাক্ট অ্যাকুরেট স্ট্যাটিস্টিক্সটা মনে নাই। ওইটা ছিল রুয়ান্ডা পলিসির একটা ভালো দিক। রুয়ান্ডা পলিসিটা তো করাই হচ্ছিল এক ধরনের ডেটারেন্স তৈরি করবার জন্য, যেন মানুষজন না আসে, যে আমাকে এখানে আসলে তো এখানে থাকতে দিচ্ছে না, আমাকে একদম রুয়ান্ডা পাঠিয়ে দিবে, এবং রুয়ান্ডা থেকে অ্যাসাইলাম গ্রান্ট হলেও আসতে দিবে না, ওখানেই সে থাকবে। সেটাই একটা উদ্দেশ্য ছিল, কিন্তু আদারওয়াইজ অন্য না, ধরনের রুয়ান্ডা পলিসি তো এখানে বলাও ছিল, রুয়ান্ডার থেকে কোনো লোককে তার কান্ট্রি অফ অরিজিনে পাঠাতে পারবে না। তার মানে রুয়ান্ডাতেই থাকতেছে। আবার যাদের গ্রান্ট হবে তাদেরকেও কিন্তু তারা ইউকেতে নিয়ে আসবে না, আসতো না আর কি, যদি এই পলিসি থাকতো। না, এটা তাহলে সেটা এক ধরনের ডেটারেন্স ছিল সবার প্রতি, যে তাহলে মানুষজন যেন আগেই ভয় পেয়ে না আসে, যে ভাই আমি তো ইউকেতে থাকতে পারছি না, আমাকে ওখানে এই জন্যই তখন এই ভয়টা পাইছিল। বাট তখন আমরা চিন্তা করছিলাম যে রুয়ান্ডা পলিসিটা কতটুকু এফেক্টিভ হবে। ওখানে যদিও ছিল আপিল করতে পারবে, এই করতে পারবে, ওখানে তোমার মনে আছে কিনা আমি এগুলো আলোচনা করছিলাম, যে কয়জন জাজ থাকবে, কোন কোন দেশের থেকে থাকবে, এগুলো সব পরিষ্কার ওখানে বলা আছে। সবগুলা জাজ এথনিক মাইনরিটি থেকে সারা পৃথিবী থেকে আইনে ওখানে রাখবে, যেখানে আপিল ডিসিশন হবে। আনোয়ার ভাই, আমি এই বিষয়ে একটু জানতে চাই যে যখন রুয়ান্ডা পলিসিটা দিয়েছে এবং যখন সেফটি অফ রুয়ান্ডা অ্যাক্ট পাস হয়েছে, তখন আমাদের কমিউনিটিতে, যেহেতু আমরা বাঙালি কমিউনিটির জন্য অনুষ্ঠানটি করছি, আমাদের কমিউনিটিতে এক ধরনের ভীতি কাজ করতেছিল, যারা এখানে আনডকুমেন্টেড আছে, যারা ইলিগাল হয়ে গিয়েছে আসার পরে তাদের, অথবা যারা অ্যাসাইলাম সিক করেছে। এখন যে পলিসিটা একদম স্ক্র্যাপ করে দেওয়া হলো, বাতিল করে দেওয়া হলো, তাতে কি আমাদের কিছুটা স্বস্তি ফিরে এসেছে কিনা, অথবা আমাদের যারা এখানে আনডকুমেন্টেড রয়েছে অর অ্যাসাইলাম সিকার রয়েছে, তাদের কোনো সুখবর আছে কিনা, অথবা কোনো ভালো কিছু বলতে পারি কিনা আমরা তাদের জন্য? রুয়ান্ডা পলিসি যখন আমরা আলোচনা করি তখন আমরা বলেছিলাম যে যেসব অবৈধ অভিবাসীদেরকে টার্গেট করে এই পলিসি করা হয়, বাঙালিদের মধ্যে, বাংলাদেশি কমিউনিটিদের মধ্যে এটাতে এত ভয় পাওয়ার কিছু নাই। আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম তখন, যে আপনারা অন্তত একটা কাগজ হোম অফিসে রেখে দেন, একটা অ্যাপ্লিকেশন রেখে দেন। এখন ভয়ের বিষয় হইল ওখানে না, নতুন ভয় হইল এই গভর্নমেন্টের যেই বিবেচনায় রুয়ান্ডা, মানে এই গভর্নমেন্ট যেখানে প্রথম হিট করতে চায়, রুয়ান্ডা পলিসি গভর্নমেন্ট হ্যাজ
বলার সাথে সাথে এসে প্রথম দিনে ফার্স্ট ওয়ার্কিং ডেতে সে এই কাজটা করছে। সেকেন্ড বিষয় হইল সে ইঙ্গিত দিচ্ছে এই দেশের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি হইল এখন স্কিল ওয়ার্কারদের। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয় অবগত আছেন, কেয়ার ভিসায় এই দেশে আসছে হাজার হাজার লোকের জব নাই। কেন তারা আসলো, কীভাবে আসলো, কোন এজেন্টের মাধ্যমে আসলো, এটা একটা বিরাট বড় হরিবল একটা সিচুয়েশন। এর ভিতরে আর অনেক কাহিনী আছে, আমরা এগুলো অন এয়ারে বলতে পারবো না। শুধু একটা কথা বলি, যারা ক্যাশটা আমাকে কিন্তু আগেও বলছিল, এখনও সে প্রথম ওয়ার্কিং ডেতে নাম্বার 10-এ ঢুকেই সে হুঁশিয়ারিটা দিছে আমি কেন পয়েন্ট বেস সিস্টেমের উপরে সে একটা সিরিয়াস অ্যাটেম্প নিবে। বিশেষ করে আমি বলতেছি টিয়ার টু সম্পর্কে। টিয়ার টু স্কিল ভিসা যারা এই দেশে আছেন, আমি আপনাদেরকে আজকের এখান থেকে এক ধরনের সাজেশন দিতে চাচ্ছি আপনাদেরকে, যে আপনারা অবশ্যই এখনকার রুলে যেইভাবে যা করা দরকার, যেভাবে কাজ দেখানো দরকার, যেভাবে পে স্লিপ দেখানো দরকার, যেভাবে P60 রাখা দরকার, দয়া করে এগুলো রাখবেন। আমি দেখি আমার ভাইরা বা বোনরা আমাদেরকে প্রশ্ন করে যে আমার তো 2.5 বছর, 3 বছর, 5 বছরের ভিসা আছে, আমার কি প্রবলেম? একটা সময় হইতে পারে যে যখন টিয়ার টুতে যখন আপনারা ঢুকেন, প্রতি বছর আপনাদের একটা রিপোর্ট হোম অফিসে দিতে হয়, আপনার এমপ্লয়ার দেয়। সেই রিপোর্টে যখন আপনার টাকা পয়সা, স্যালারি এইসব নিয়ে সমস্যা দেখা দিবে, আপনাদেরকে যে কোনো সময় বের করে দিতে পারে। বি কেয়ারফুল অ্যাবাউট ইট। স্ট্রং হবে ওইসব লোকদেরকে। এবং কাস্টমারের ব্যাপারে যারা অ্যাডভাইজারি কমিটিতে আছে ইমিগ্রেশন, তাদের বক্তব্য হইল আমরা কেন বিদেশ থেকে লোক আনতে হবে, আমরা আমাদের দেশের লোকদেরকে ট্রেনিং দিয়ে আমরা আমাদের লোকদেরকে স্কিল করব। এটা হইল কিন্তু এখন গভর্নমেন্টের ফার্স্ট পলিসি। কতটুকু কার্যকর হবে টাইম হয়েছে, কঠিন বিষয়টা। এই দেশের একজন লোককে ট্রেনিং দিয়ে একজন প্লাস্টারার বানানো ইটস নট ইজি জব। আনোয়ার ভাই, আমরা দেখছি যে কেয়ার ভিসায় যারা এসেছেন তারা তো অনেকে আসলে ভিকটিমও হচ্ছেন, যে আসার পরে তাদেরকে জব দিচ্ছে না, তারা অনেকেই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারছে না, অথবা কোম্পানির সাথে যোগাযোগ হলেও তাদেরকে কিছুদিন ট্রেনিং করাচ্ছে, অথবা তাদেরকে অপেক্ষায় রাখছে, এরপরে কিছু কিছু কোম্পানির লাইসেন্সও চলে যাচ্ছে, অথবা লাইসেন্স যদি নাও গিয়ে থাকে তাহলে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এটা এই কাজের জন্য উপযুক্ত না, বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে তাদের কস্ট লেটারটা উইথড্র করা হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের বাঙালি যারা রয়েছে, যারা এসেছে, অনেক আমাদের কমিউনিটিতে হিউজ সংখ্যক লোক আছে যারা বিভিন্নভাবে সাফার করতেছে। এখন তারা কি করতে পারে? তারা ওই কোম্পানির বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারে কিনা, এটা একটু যদি ডিটেলসে বলতেন। আচ্ছা, প্রথম আগে সেফটিটা বলে নেই। যারা এই ধরনের সাফার করতেছেন, আপনাদেরকে একটা 60 ডেজের নোটিশ দিবে হোম অফিস। এই নোটিশে আপনি আগে আপনার জবটা, আপনার ভিসাটা সিকিউর করে ফেলেন, অন্য কোম্পানিতে চলে যান যেখানে আপনার লাইফটা সিকিউর থাকবে। দ্বিতীয় যে বিষয়টা, ইয়েস, অ্যাডভাইজারি কমিটির হুঁশিয়ারি দেখছি আমি। অ্যাডভাইজারি কমিটি এমপ্লয়ারদেরকে বলছে যে তোমার যদি অ্যাবিলিটি না থাকে পেমেন্ট করার, তুমি ফরেন লেবার কেন আনবে? ট্রু, একটা কোম্পানি তার লেবার হয়তো 10 জন এমপ্লয়িকে আনার সামর্থ্য আছে, সে ওইখানে 50 জন এমপ্লয়ি আনলে তো কাজ দিতে পারবে না। এই ক্ষেত্রে এর দায়িত্ব হোম অফিস এড়াতে পারে না, কারণ হোম অফিস তো এই সুযোগটি দিয়েছে, লাইসেন্স দিয়েছে, তারপর কস্ট অ্যালোকেট করেছে। তো তারা কি দেখে, কোম্পানির কতটুকু সক্ষমতা দেখে সেই অ্যালোকেশনটা দিয়েছে। এটাই বললাম, এই জিনিসটা একটা সিরিয়াস অ্যাবিউজ অফ প্রসেস। সিরিয়াস অ্যাবিউজ অফ প্রসেস। বিষয় হলো একটা কোম্পানির
হয় পে স্ট্রাকচার বা ধরো অ্যাকাউন্টেন্ট রিপোর্ট দেখে হয়তো হোম অফিস মনে করলো তাদের ক্ষমতা আছে 20টা এমপ্লয়ার তারা নিতে পারবে। জি এখন এটা হলো এমপ্লয়ারদের রেসপন্সিবিলিটি, তারা কয়জনকে পে করতে পারবে এবং কয়জনকে কাজ করতে পারবে। ইট ইজ অ্যাবসলিউটলি আগের ইমিগ্রেশন রুলও কিন্তু টিয়ার 2 রুলও কিন্তু এটা এমপ্লয়ারদের ডিউটি। এখানে হোম অফিসকে বইলা, হোম অফিস একটা মোরলেস চিন্তা করে যে কেমন হইতে পারে। হোম অফিস একটা লোকের তো আইসা ভিজিট করে না, হোম অফিস একটা থিওরি করে গেস করে নাম্বারটা দেয়। এখন একটা লোক যদি এই অ্যাবিউজটা করে, এটার জন্য হোম অফিস না, এটার জন্য এখন ভিকটিমরা কি ধরনের রিলিফ পেতে পারে অথবা কি অ্যাকশনে যেতে পারে? এখানে ক্লাস অ্যাকশন নেওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? আচ্ছা, প্রথম কথা হলো, ইজ দেয়ার এনি স্কোপ আন্ডার এমপ্লয়মেন্ট ল? আন্ডার এমপ্লয়মেন্ট ল, ইয়েস, দেয়ার ইজ এ স্কোপ। এমপ্লয়মেন্ট লতে এই ধরনের যখন কোনো লোকের চাকরি থাকে না, তখন তাদেরকে অলরেডি ডিসমিজাল হিসেবে ধরা হয়। এটা এমপ্লয়মেন্ট লতে একটা সাপোর্ট আছে। এখন কথা হইল, এমপ্লয়মেন্ট লয়ের এই লম্বা প্রসিডিউরে যাওয়া, কয়জন টিয়ার 2 এমপ্লয়ির সেই অ্যাবিলিটি বা ওইভাবে যেতে পারবে, সেইটা হইল একটা বিষয়। সেটা কীভাবে বা যেতে পারে? আমরা কি সে বিষয়ে একটু আলোকপাত করতে পারি কিনা, যে কোন জিনিসগুলো তাদের আসলে নজর রাখা উচিত আসার সাথে সাথেই? কারণ একজন ইমিগ্রেন্ট যখন এখানে আসে, তার ডিউটি হলো যে সাথে সাথে তার এমপ্লয়ারকে ইনফর্ম করা, সেখানে এনরোল করা, তাদের সাথে কথা বলা, তাদের ওখানে যাওয়া, অফিসে যাওয়া, রিপোর্ট করা। তো এরপরে সে প্রসেসটা কীভাবে মেনটেন করবে? তার যে এগ্রিমেন্ট, তার কন্ট্রাক্ট পেপার, সেগুলো কি সাইন করবে কি করবে না, কীভাবে করা উচিত তার? কারণ এমপ্লয়ার তো পরে বলতে পারে যে তোমার সাথে আমার কোনো সাইন এগ্রিমেন্ট, হ্যাঁ আমরা একটা কস ইস্যু করছি, কাইন্ড অফ অফার ছিল, বাট তুমি এখনও আমাদের পার্মানেন্ট এমপ্লয়ি না, সো আমরা তোমাকে ডিসমিস করতেই পারি। অথবা এখন যে অ্যালিগেশনগুলো এমপ্লয়ীদের বিরুদ্ধে তারা বেশিরভাগ ক্ষেত্রে দিচ্ছে, স্পেশালি কেয়ার সেক্টরে, যে তারা সার্ভিস প্রোভাইডারদেরকে, সার্ভিস ইউজারদেরকে ভালো মতো সার্ভিস প্রোভাইড করতে পারছে না, তারা কথা বুঝে না, অথবা তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার রয়েছে, অথবা প্রপার সার্ভিসটা প্রোভাইড করতে পারে না বিকজ অফ তাদের ল্যাক অফ ট্রেনিং। সো এইসব অ্যালিগেশন নিয়েই কিন্তু তাদের কস্টটা ইস্যু করা হচ্ছে। সেক্ষেত্রে একজন এমপ্লয়ি শুরু থেকে কোন ধরনের প্রিপারেশন রাখা উচিত, কীভাবে এগুলো যাচাই বাছাই করা? প্রথম কথা হলো, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট ইজ এ মেইন ইনস্ট্রুমেন্ট এমপ্লয়মেন্ট লতে। এটা একটা খালি শব্দ উচ্চারণ করি, এটাকে বলি আমরা কনস্ট্রাকটিভ ডিসমিসাল। কোনো লোক যদি, সে ধরো আমার অফিসের একজন এমপ্লয়ি, তাকে আমি এমপ্লয়মেন্টে রাখলাম, তাকে একটা কম্পিউটার দেওয়া হইলো, সে এসে বসে কাজ করবে। কিছুদিন পরে আমি কম্পিউটারটা সরাই ফেললাম তার টেবিল থেকে। তার কিছুদিন পরে সে যে এসে বসতো, সেই চেয়ারটা ওইখানে নাই। এক্সাম্পল বলতেছি। এই যে কাজটা করলাম, তার মানে আমি চাইতেছি না যে এই লোকটা না আসুক। এমপ্লয়মেন্ট লতে ইট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড টু ডু দিস, এবং এইটাকেই বলে এমপ্লয়মেন্ট লতে কনস্ট্রাকটিভ ডিসমিসাল। ইট ইজ এ সিরিয়াস ম্যাটার এবং এটার রেমেডিও খুব হাই। এখন কথা হলো, যারা এরকম আসবে, আসার পরে, এটা কিন্তু এর প্রসিডিউরই আছে, ওখান থেকে একটা লোক আসার পরেই প্রথম দিনেই যাবে কোম্পানিতে। আমাদের কাছে এরকম অহরহি ফোন আসে যে আমাদেরকে তো কোম্পানি ফোনই ধরে না, এখন আমরা করবো কি? আইসা ইমেল পাঠাইলাম, আজকে 2 মাস ধরে কোনো খবর নাই। এটা তো রেগুলার বিষয়। এখন এই বিষয়ে কিন্তু আমরা কোনো হেল্প করতে পারবো না। এমপ্লয়মেন্ট লতে কাভার হবে। আমাদেরকে একটি ব্রেকে যেতে হবে, আমরা ব্রেক থেকে এসে ডিটেলস আলোচনা করবো আবার। প্রিয় দর্শক, একটি বিরতির সময় হয়েছে, আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই।